কথা বলে, অথচ এই সমাজতন্ত্র দিয়া রাশিয়া একযোগও চলতে পারে নাই। রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। ব্রিটিশরা 200 বছর ভারত শাসন করেছে। অনেকে মনে করবে হুজুর ব্রিটেনে তো গণতন্ত্র আছে, দেখছেন কত ইউরোপ উন্নত হয়ে গেছে গণতন্ত্রের কারণে। তা আমি তারে বলি তোমার 14 গোষ্ঠীর বোকা। ব্রিটেনে কোনো নির্বাচন হয় না, শাসক রাজা নির্বাচন হয় না, সেখানে কর্মচারী নির্বাচন হয়। ব্রিটিশ যে রাজা সে নির্বাচিত হয় না। বর্তমান যে চার্লস আছে তাকে কে নির্বাচন করেছে? বংশানুক্রমে ব্রিটিশের রাজা হয়। তবে হ্যাঁ, ব্রিটিশে প্রধানমন্ত্রী লেভেলে একটা নির্বাচন হয়। আমি বলি সেটা কর্মচারী থেকে নেতা নির্বাচন হয়। মূল নেতা সে বংশানুক্রমে আসে। আমি জানি না এই কথাটা বুঝাইতে পারতেছে কিনা। ইউরোপ আমেরিকাকে গোটা পৃথিবী ফলো করে। সেই ইউরোপে গণতন্ত্র কোথায় আছে? দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের জন্য। রাষ্ট্রের যে মূল চার্লস রাজা যিনি হন তার কিন্তু কোনো নির্বাচন নাই। একেবারে মৃত্যু পর্যন্ত সে রাজা। সে মরলে তার বংশের আরেকজন রাজা। এবার আসেন আমেরিকার নির্বাচন সিস্টেম। আমেরিকার নির্বাচন সিস্টেম নিয়ে অনেক কথা আছে। দুঃখের বিষয় হলো সেই বিতর্কিত বিষয়গুলো, ডেমোক্রেসি বা সোশ্যালিজম, রাশিয়ার সমাজতন্ত্র, ইউরোপ আমেরিকার গণতন্ত্র, এটা আমার দেশে যখন আমদানি হয়েছে, আমার দেশের লোকেরা এটাকে কোরআন কিতাবের উপরে প্রাধান্য দিয়ে ফেলেছে। মানুষ ধর্মমতকে এতটা প্রাধান্য দেয় না। এগুলো নিয়ে বিতর্ক করা যায় না। এগুলো দিয়ে বিতর্ক করলে ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে বলে জঙ্গিবাদ আর মৌলবাদ। আমি তো বলি সমস্ত তন্ত্র মন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। যেদিন তালেবানরা বিজয়ী হয়েছে, পশ্চিমা তন্ত্র মন্ত্রের কবর রচনা হয়ে গেছে। আর যেদিন সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে, সেদিন তাদের লাশ পচে মাটির সঙ্গে মিশে গেছে। এই ছাত্র জনতা, লম্বা কথা বলবার সুযোগ নাই, একটু খেয়াল করো। এই তন্ত্র মন্ত্রগুলো কিছুদিন আগে জাতির সমস্যা নিরসনের জন্য উদ্ভব হয়েছে। এখন এই জাতি বিশ্ব বুঝে গেছে এই তন্ত্র মন্ত্র দিয়ে জাতির সমস্যাগুলোর সমাধান হবে না। এখন জাতি হতাশ, জাতি এখন নৈরাশ। তারা আরেকটা ফর্মুলা দেখতে চায়, আরেকটা তন্ত্র মন্ত্র দেখতে চায়, যার মাধ্যমে তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে। এই সময়ে যদি তুমি ইসলামকে জাতির সামনে তুলে ধরতে না পারো, এই সময়ে যদি ইসলামকে তুমি জাতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে না পারো, চীন থেকে কেউ দাঁড়িয়ে যাবে আরেক থিওরি দিয়া, ভারত থেকে কেউ দাঁড়িয়ে যাবে আরেক থিওরি নিয়া। জাতি যেহেতু হতাশ, মানুষ যেহেতু হতাশ, তারা আবার সেই থিওরিকে আপন করে নেবে। তখন কিন্তু তুমি ফেসিবাদ আর জুলুমের বৃত্ত থেকে বের হতে পারবে না। এখন একটা সময়, আমি গোটা পৃথিবীতে দেখছি, আমি বাংলাদেশে দেখছি, এখন যদি তোমরা ইসলামের মতো একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম, সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, সাম্যের ধর্ম, মানবতা বোধের ধর্ম, মানবাধিকারের ধর্ম, ন্যায় বিচারের ধর্ম, সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম নিয়ে যদি জাতির পাশে দাঁড়াতে চাও, জাতি তোমাকে যদি গ্রহণ করে, তুমি এই ইসলাম দিয়ে আরো 1000 বছর পৃথিবী শাসন করতে পারবে। বোঝার চেষ্টা করো। যদি এখন ইসলাম নিয়ে তোমরা জাতির পাশে না দাঁড়াতে পারো, ভালো খাবার, ক্ষুধার্ত ব্যক্তির কাছে ভালো খাবার না থাকলে সে নোংরা খাবার খেয়ে পেট ভরার চেষ্টা করে। এই মাহফিলগুলোতে আজকে আমি একটা ওয়াদা নিব ছাত্র জনতার কাছ থেকে, নতুন করে আমাদের কাজ করতে হবে। দেখো, এই যুব সমাজকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। যুব সমাজকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি, আমরা কিন্তু মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবো না। না হলে আবার এক নতুন ফর্মুলা এসে, নতুন তন্ত্র মন্ত্র এসে আমার ইসলামের উপরে মাতাব্বরি করবার চেষ্টা করবে। আমি গতবার একই আলোচনা করেছি, ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম জানবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হাত তোলা ওয়াদা করবো। শুধু মাহফিলে কানের মজা আর বক্তার মুখের মজা
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم مركز فيض القرآن الإسلامي ঢাকার উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ফারেগিন ছাত্র ভাইরা, প্যান্ডেলের নিচে সমবেত মাদারেসে কওমিয়ার সূর্য সন্তানেরা, যুব সমাজ, এলাকাবাসী, দিন প্রিয় তাওহীদি জনতা, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন গভীর রাত পর্যন্ত এই মাহফিল চলবে। আরো মাহফিল থাকবার কারণে আসরের পরই বয়ান করতে হচ্ছে। এরপরেও কমপক্ষে 3টা প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগবে। এছাড়া আজকে জুমার দিন ছিল, জুমার নামাজের ইমামতি করতে হয়েছে। আবার বাইতুল মুকাররমে গিয়া সাদিয়ানি ফিতনা দমনের জন্য একটা মিছিল করতে হয়েছে। সব মিলিয়ে অত্যন্ত ক্লান্ত এবং আরো অনেক দূর ক্লান্তি বহন করতে হবে। এই জন্য লম্বা কোনো কথা নয়, তবে সময়ের দাবি হচ্ছে লম্বা কথা বলা, সময়ের চাহিদা হচ্ছে দীর্ঘ আলোচনা করা। এই সময়ে যদি দীর্ঘ আলোচনা না করে আমরা সিদ্ধান্ত না নিতে পারি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আবারও আমাদের জন্য মুসিবতের দিন অপেক্ষা করবে। পরিবর্তন একটা হয়েছে দেশে, আমরা চেয়েছি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার দরকার ছিল। আমাদের ছাত্ররাও রক্ত দিয়েছে, কিন্তু পরিবর্তনই সমাধান নয় যতক্ষণ না পরিবর্তনের পরে পুনর্গঠন করা যায়। বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এখন রাষ্ট্র মেরামত করা, বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করা। মেরামত সংস্কার কেন করতে হবে? যদি মেরামত সংস্কার না করা যায়, অতীতে যে সিস্টেমে রাষ্ট্র চলেছে সেই সিস্টেমে রাষ্ট্র চললে ভবিষ্যতে নতুন একজন নতুন কোন ফেসিবাদ জন্ম নিবে না, এটা বলা যায় না। এই সিস্টেমে রাষ্ট্র চলতে থাকলে কিছুদিন পর পর আমাদেরকে ফেসিবাদের মোকাবেলা করা লাগবে। এই সিস্টেমে রাষ্ট্র চলতে থাকলে 53 বছরে যেভাবে দেশের টাকা পাচার হয়েছে, আগামীতেও দেশের টাকা পাচার হবে, শেয়ার বাজার লুটপাট হবে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাবে, দেশের অর্থ পাচার হবে, দেশের নানা রকমের বিচারহীনতার পরিবেশ ফিরে আসবে।
সিস্টেম পরিবর্তন করতে পারলে 53 বছরে এই সিস্টেমের ফাঁক করে তারা যত ধরনের অনৈতিক কাজ করেছে সব ধরনের অনৈতিক কাজ বন্ধ করে দেওয়া যাবে। বাংলাদেশে কি সিস্টেম চলছে, আসলে কিভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, কোন নীতিতে দেশটা পরিচালিত হচ্ছে, কোন তন্ত্রে মন্ত্রে দেশ পরিচালিত হচ্ছে, এটা এজন্যই বুঝতে হবে যে একটা দেশ 53 বছরে কেন দুর্নীতি বন্ধ করতে পারলো না, কেন অর্থ পাচার বন্ধ করতে পারলো না, কেন দখলদারিত্ব দখলবাজি বন্ধ করতে পারলো না। কারণ কি? সিস্টেমে গলদ না অন্য কোথাও গলদ? কোন তন্ত্র মন্ত্র মেনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যে আমরা একেবারেই দুর্নীতি, একেবারেই এই অনৈতিক কাজগুলো বন্ধ করতে পারছি না? আমি মনে করি বর্তমান সময়ে চিন্তা ভাবনা করে, বর্তমান সময়ে আলোচনা পর্যালোচনা করে ছাত্র সমাজ, যুব সমাজ, দিনদার শ্রেণী যদি সিদ্ধান্ত না নিতে পারে, রাষ্ট্র সংস্কার করতে না পারে, তখন মুসিবত বেশি দূরে নয়, 2-4 দিন পরে হয়তোবা আরেক নতুন কোন ফেসিবাদ আমরা দেখতে পাবো। আমাদের জন্য বড় দুর্ভাগ্য এটা যে বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রে 4-4টা ইজম আছে। আল্লাহ, এই 4-4টা ইজম আমাদের সংবিধানে উল্লেখ আছে, তাও মূল নীতিতে। এগুলো নিয়ে কথা বললে তো লম্বা কথা বলা দরকার, হাতে সময় অনেক কম, একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত কথাই বলবো, এরপরে যারা মধ্যরাত পর্যন্ত আলোচনা করবেন, নিঃসন্দেহে আজকের এই মাহফিলে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলোচক আলেম বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সুতরাং যারা আসবেন তারা বর্তমান পরিস্থিতির আলোকে আলোচনা করবেন। আমি ছাত্র ভাইদের বলি, বিশেষ করে যারা ঘোরাফেরা করছো, যতদূর জায়গা আছে বসে পড়ো, বসে পড়ো। মাঠে যারা ঘোরাফেরা করছো বসো, বসো, একটু পরে জায়গা পাবা না। আর গতবারের কথা মনে আছে তোমাদের? আমি কখন বয়ান করছি? আজকে ভাল লাগতেছে না? পরিবেশটা ভালো তো? বলো আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছো তারা বসো, দ্রুত বসো, দ্রুত বসে পড়ো। আমি মাওলানা মুফতি মুর্তজা হাসান ফয়েজী সাহেবকে বলেছি, এত ছোট প্যান্ডেল তো হবে না। আমার বিশ্বাস আজকের এই মাহফিল যত সময় গড়াবে এই পুরো ময়দান লোকে লোকারণ্য হয়ে যাবে। মাত্র আমি শুরু করে যাচ্ছি, সূচনাতেই এত লোকের সমাগম, এশার পরে বা মধ্যরাতে কত লোকের সমাগম হবে? যারা এসছি মাঠে ঘোরাফেরা করতেছি, বসে পড়ি, বসে পড়ি, বসে যাই উল্টা পাল্টা উদ্দেশ্যহীন ভাবে। একজনও ঘোরাফেরা করতে পারবে না, একজনও ঘোরাফেরা করতে পারবে না। উদ্দেশ্যহীন যারা ঘোরাফেরা করতেছো তোমরা শয়তানের মামাতো খালাতো চাচাতো ভাই। এখন দেখো গিয়ে কয়টা মাঠে শয়তানের মামাতো ভাই চাচাতো ভাই আছে। শয়তান এগুলোর কান ধরে ধরে ঘুরাইতেছে। সিস্টেম পরিবর্তন করতে হবে। শুধু ব্যক্তি পরিবর্তন হলে হবে না, চেয়ারম্যান চেয়ারে বসা ব্যক্তিটা পরিবর্তন হলে হবে না। যেই চেয়ারে বসে যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে, এই পদ্ধতি পরিবর্তন না করা যায়, এই বাংলাদেশের দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না। ছাত্র সমাজ, যুব সমাজ ভালো করে শোনো, আমাদের দুর্ভাগ্য এই বাংলাদেশ পরিচালিত হয় এমন 4টা ইজম দ্বারা, যে 4টা ইজম কোনোভাবেই বর্তমান সময়ের জন্য উপযোগী নয়, কোনোদিন উপযোগী ছিল না।
এই ইজম বা এই মতবাদ এগুলো সম্পর্কে আগে আমাদের জানতে হবে। আর এগুলো দ্বারা এগুলো সংবিধানের মূলনীতিতে এনে সেই সংবিধান দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হয়, এই রাষ্ট্রে কল্যাণ থাকবে না, এটাই স্বাভাবিক। চারটা ইজম কি? ছেলেরা হাত ওঠাও। কয়টা ইজমের কথা বলছি? ইজম মানে কি বলো? মতবাদ। ইজম মানে কি? তোমরা ধর্মও বলতে পারো। ইসলাম একটা ধর্ম না? ইসলাম একটা মতবাদ না? ইজম এটা মতবাদ বা এটা একটা ধর্ম। 1 নাম্বার ইজম ডেমোক্রেসি, গণতন্ত্র, আমাদের সংবিধানের মূলনীতিতে আছে না নাই? 2 সোশ্যালিজম, সমাজতন্ত্র, আমাদের সংবিধানের মূলনীতিতে আছে। 3 আছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। 4 নাম্বার আসে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই 4টা ইজম সংবিধানের মূলনীতিতে আছে। রাষ্ট্র পরিচালনায় আমার দেশের মূল যে রাজনৈতিক সংগঠনগুলো যারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদারি হয়, তারা এই 4টা ইজমের উপরেই ভিত্তি করে রাজনীতি করে। আর আমরা যে ইজম, আমরা যে মতবাদ বিশ্বাস করি, এর নাম কি? নাম কি? আমাদের ধর্মের নাম কি? বলেন নাম কি? সবাই বলি নাম কি? আরো জোরে বলেন। আমার দেশে যারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে? কখনো তারা বলেছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? তবে ইসলাম চায় না এটা তো বলেছে। সেকুলারিজম চায় এ কথা তো বলেছে। ধর্মহীনতা চায়, ধর্ম চায় না এ কথা বলে কি বলে নাই? শরিয়া আইন চায় না এটা তারা বলে। ইসলাম চায় না এটা বলে। ইসলাম চায় কখনো তারা বলে? তাহলে বোঝা গেল বাংলাদেশ 53 বছরে একদিনও ইসলাম দিয়ে পরিচালিত হয় নাই। 4টা ইজম দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে, যার জন্য একদিনও বাংলাদেশ দুর্নীতি থেকে দূরে থাকতে পারে নাই। আমি বলি সিস্টেম পরিবর্তন করো। সিস্টেম যদি পরিবর্তন করো, তাহলে এই পরিবর্তনের পরে সত্যিকার অর্থেই দুর্নীতি বন্ধ হবে, সত্যিকার অর্থেই অন্যায় বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দখলবাজি বন্ধ হবে। সিস্টেম পরিবর্তন না হলে ওই ঘুরে ফিরে আবার সেই দুর্নীতি, আবার সেই চাঁদাবাজি, আবার সেই দখলবাজি, আবার ফেসিবাদ কায়েম হবে। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজকে আমি বলি, দেখো এই ইজম গুলো এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক 3টা পার্থক্য তোমরা শুনে রাখো। কেন তারা এই ইজম গুলো ফলো করে? তারা মনে করে এই ইজম গুলো আধুনিক, অত্যাধুনিক। এই ইজম গুলোর মাধ্যমে মানুষের অধিকার আদায় করা যায়, ইজম গুলোর মাধ্যমে মানব অধিকার রক্ষা করা যায়, ইজম গুলোর মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, ইজম গুলোর মাধ্যমে ধর্মীয় দাঙ্গা ফাসাদ মুক্ত রাষ্ট্র তৈরি করা যায়। আর এই জন্যই তারা পরিষ্কার বলে যে শরিয়া আইন কিংবা ইসলাম নয়, আমরা ডেমোক্রেসি চাই, আমরা সেকুলারিজম চাই, আমরা সোশ্যালিজম চাই, আমরা ন্যাশনালিজম চাই। আমি ইদানিং 3টা পার্থক্য তুলে ধরি। কেন এই ইজমগুলোকে গুরুত্ব দেওয়া হয়? এই ইজমগুলোর বড় একটা ব্যাপার কি জানো? 5 বছর কিংবা 4 বছর পর পর সরকার পরিবর্তন হয়। তারা বলতে চায় জনগণকে সুযোগ দেওয়া দরকার। 4 বছর 5 বছর পর জনগণ যখন সুযোগ পাবে, সরকার যদি জনগণের কল্যাণে কাজ করে আবার থাকবে, না করলে থাকবে না। অথচ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো? উত্তরটা পড়ে। 5 বছর 4 বছরের মেয়াদ বানিয়ে তারা এই ইজম গুলোকে শ্রদ্ধা করতেছে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলে সরকারের কোনো মেয়াদ নাই। দুটার মধ্যে পার্থক্য করুন, তুলনা দেন, আসলে কোনটা বেস্ট, কোনটা উত্তম। যদি 5 বছরের মেয়াদ থাকে আর কোন অর্থ পাচারকারী নির্বাচিত হয়ে যায়, তো 5 বছর সে দেশের অর্থ পাচার করতে থাকবে।
যদি কোনো জালেম 5 বছরের জন্য ক্ষমতা পেয়ে যায়, 5 বছর ধরে জুলুম করবে, তার কিল ঘুষি খাইতে হবে। এরপরে ক্ষমতা ছাড়ার আগে দেশ ছেড়ে পালাবে, তার বিচারও করা যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সরকারের কোনো মেয়াদ নাই। বলবেন কেন? সরকার যদি ভালো কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করবে, মেয়াদ দরকার কি? 50 বছর 100 বছর রাষ্ট্র চালাক, সমস্যা কি? আর যদি সরকার কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ না করে, 5 বছর কেন, তাকে 5 ঘন্টা সময় দেওয়া যাবে না। এবার বলেন, মেয়াদ থাকলে ভালো না না থাকলে ভালো? 2 নম্বর পার্থক্য। প্রচলিত সিস্টেম আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 2 নম্বর পার্থক্য। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি দল বিরোধী দল থাকলে ভালো না না থাকলে ভালো? একটু চিন্তা করলে বুঝবেন সরকারি দলের কাজটা কি। সরকার যা করে সরকারি দল তাকে সাপোর্ট করে। আমরা দেখেছি বাংলাদেশের 53 বছর রাজনীতিতে সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু করে, তারপরেও সরকারি দলের লোকেরা সরকারকে সাপোর্ট করে। কথা ঠিক না বেঠিক? বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকার যাহা কিছু করুক না কেন, ভালো কিংবা মন্দ, বিরোধী দল কেবল বিরোধিতাই করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোন সরকারি দল বিরোধী দল নাই। কেন নাই? সরকার যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করে, তো প্রত্যেকটা জনগণের উপর ওয়াজিব সরকারের আনুগত্য করা। এখানে আবার বিরোধী দলের প্রশ্ন কেন আসবে? কোন বিরোধিতা করবার সুযোগ নাই। আবার সরকার যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কাজ করে, জনগণের কল্যাণের বাইরে গিয়ে কাজ করে, সরকারি দল হয়ে সরকারকে সমর্থন করার সুযোগ নাই। দেশের প্রত্যেকটা জনগণের উচিত হবে সরকারের বিরোধিতা করা। বুঝার চেষ্টা করো, এই যে পশ্চিমারা সিস্টেম তোমাদের উপর চাপায়া দিছে, এই সিস্টেমের কারণে কি হয়েছে? ক্ষমতায় বসে থাকে বাংলাদেশের চেয়ারে, তাদের সিস্টেম মানবার কারণে, তাদের তন্ত্র মন্ত্র মানবার কারণে তাদের গোলামি করা ছাড়া দেশ পরিচালনা করতে পারে না। এটা হচ্ছে তাদের সিস্টেম, তাদের তন্ত্র মন্ত্র মানবার কারণে। 3 নম্বর পার্থক্য, প্রচলিত নির্বাচনে, রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ আছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সাধারণত প্রার্থী হওয়ার সুযোগ নাই, কোন কোন ক্ষেত্রে ভিন্ন। আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় কি করে? যার চরিত্র নাই সেও প্রার্থী হইয়া মাইক ভাড়া করে, সিএনজি ভাড়া করে, রেকর্ড করে ছেড়ে দেয়, আর সারাদিন মাইক বাজতে থাকে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন, অথচ তার চরিত্রের কোনো বালাই নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুযোগ নাই। লোকজন যাকে স্বচ্ছ মনে করবে এমন কাউকে দায়িত্ব দেবে। যখন প্রার্থী হওয়ার সুযোগ থাকতেছে, কালো টাকার মালিকেরা প্রার্থী হচ্ছে, আর কালো টাকা দিয়ে যুবকদের ক্রয় করে, কালো টাকা দিয়ে যুবকদের ক্রয় করে ফলাফল বাগিয়ে এনে দেশের টাকা পাচার করতেছে, দেশের মানুষের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ পর্যন্ত করতেছে। যে সিস্টেমে দেশে শাসক নির্বাচন হয়, যেই সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হয়, আবারও বলি দেখো, যারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে কিংবা যারা ক্ষমতার অংশীদার হয়, সবাই এই 4টা সিস্টেমের কথাই বলে। কেউ ডেমোক্রেসির কথা বলে, কেউ সেকুলারিজমের কথা বলে, কেউ সোশ্যালিজমের কথা বলে, কেউ বা ন্যাশনালিজমের কথা বলে। তাহলে বোঝা গেল এই তন্ত্র মন্ত্র বা এই সিস্টেমে দুর্নীতিও বন্ধ হবে না। এই সিস্টেমে দেশের মানুষ কখনো ন্যায় বিচার পাবে না। বাকি থাকলো ইসলাম। মানুষ আসলে ইসলামটাকে দেখতে চায়, মানুষ ইসলামের সিস্টেমটাকে দেখতে চায়। ব্যর্থতার দায়ভার দিতে হবে আমাদেরকে। আমরা মানুষকে ইসলামের সিস্টেমটা বুঝাতে ব্যর্থ হয়েছি। তাদেরকে ইসলাম মানলে দুনিয়া আখেরাতে কিভাবে তারা কল্যাণ পাবে,
দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, দুনিয়াতে বৈষম্য দূর হয়ে সাম্য প্রতিষ্ঠা হবে, মানব অধিকার প্রতিষ্ঠা হবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, ইসলাম ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে এটা আমরা জাতিকে বুঝাতে পারি নাই। আলেম ওলামা ছাত্র জনতা যথেষ্ট বুঝে, জাতিকে যেহেতু বুঝিয়ে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে পারি নাই। আমি যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, যুবকেরা মুসলমান হওয়া সত্ত্বেও দূরে দাঁড়িয়ে তামসা দেখে, কথা ঠিক না ঠিক? আবার যদি এই ইজম, প্রচলিত ইজমের যারা রাজনীতি করে, তারা যখন মাঠে নামে আমার যুবকেরা রক্ত দিতে দ্বিধা করে না। আজকে তোমরা এখানে মাদ্রাসার ছাত্র আছো, আমি গতবার এই আলোচনাই করেছিলাম, আমি জানি না কারা মনে রেখেছো, আমাদের তালিমের পাশাপাশি আমাদেরকে দায়ী হতে হবে। তালিম অর্জন করে এই ইলম, যুক্তি, বাস্তবতা, প্রয়োজন, সায়েন্সের আশ্রয় নিয়ে প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে যুবকেরা যখন আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে, আমাদের সামাজিক শক্তি অর্জিত হবে। আর আমাদের যখন সামাজিক শক্তি অর্জিত হবে, আমি তখন ইসলামের কথা বললে কেউ আমাকে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক, উগ্রবাদ, ধর্মান্ধ ইত্যাদি বলে গালি দিতে পারবে না। আর যদি আমরা দেখো, আর যদি আমরা সামাজিক শক্তি অর্জন করতে না পারি, এই মুসলমানদের যুবকদেরকে ইসলাম বুঝিয়ে আমাদের দলভুক্ত করতে না পারি, আমার উপর মিথ্যা চাপিয়ে দেওয়া হবে। আমি শান্তি চাই, আমাকে জঙ্গিবাদ বলা হবে। আমি শান্তি চাই, আমাকে মৌলবাদ বলা হবে। আমি শান্তি চাই, আমাকে সাম্প্রদায়িক বলা হবে। আমি শান্তি চাই, আমাকে ধর্মান্ধ বলা হবে। কেন? তারা জানে আমি নিরীহ, আমাকে গালি দিলে আমি জবাব দিতে পারবো না। আমার ভোটের ময়দানে শক্তি নাই, আমার রাজপথে শক্তি নাই। সামাজিক শক্তি অর্জন করতে না পারলে তোমাকে তোমার জায়গা থেকে দূরে সরিয়ে, তুমি হকের পক্ষ থেকে তোমাকে সরিয়ে বাতিল পন্থী বানিয়ে তোমাকে আঘাত করা হবে। তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমাকে শান্তি প্রতিষ্ঠার পথ থেকে জবরদস্তি করে দূরে সরিয়ে তোমাকে আঘাত করা হবে। আর যদি সামাজিক শক্তি তৈরি করতে পারো, এক একটা যুবকের ইসলাম বুঝিয়ে নিজে শক্তিশালী হতে পারো, আল্লাহর কসম তোমার উপরে মিথ্যা অপবাদ কেউ দিতে পারবে না। আমাকে বলো, এই বাংলাদেশে যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলা যায়, এই বাংলাদেশে যদি লেনিন কার্ল সমাজতন্ত্রের কথা বলা যায়, এই বাংলাদেশে যদি জন লকের ধর্মনিরপেক্ষতার কথা বলা যায়, এই বাংলাদেশে যদি ন্যাশনালিজমের কথা বলা যায়, ইসলামের কথা কেন বলা যাবে না? মুহাম্মদ আরবির মিশনের কথা কেন বলা যাবে না? মুহাম্মদ আরবির আদর্শ প্রতিষ্ঠার কথা কেন বলা যাবে না? তোমরা কি এতটাই দুর্বল? তোমরা কি এতটাই অসহায়? হ্যাঁ, অসহায়। এদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমানকে তোমাদের সঙ্গে সম্পৃক্ত করে যদি লড়াই ঘোষণা করো, আল্লাহর কসম, তুমি যদি তন্ত্র মন্ত্রের বাংলাদেশ করতে চাও, আমি ইসলামের বাংলাদেশ চাই, বিরোধিতা করবে, এতটা লড়াই হবে, আল্লাহর কসম, গোটা বাংলাদেশের প্রান্তে প্রান্তে লড়াই চলতে থাকবে। তোমরা একটু খেয়াল করে দেখো, মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে ওরা যতটা বাহাদুরি করে, আমরা ইসলামী খেলাফত নিয়ে মুখ খুলে ততটা কথাও বলতে পারি না। আমি তো চ্যালেঞ্জ করি, আসো, কোন বুদ্ধিজীবী আছে তোমাদের মাঝে? একদিকে তোমরা তোমাদের ইজম রাখো, আরেকদিকে আমরা আমাদের ইসলাম রাখবো। তখন তারা বলবে কি, না 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 না, আমরাও তো মুসলমান, ওরাও মুসলমান। বলে তাহলে ইজম গুলো কেন মানো? এগুলো রাজনৈতিক বিষয়। তুমি কেমন মুসলমান? আমি তো মনে করি ইসলামে ব্যক্তি জীবন, সমাজ জীবন,
রাষ্ট্র জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তো ব্যক্তিগতভাবে ইসলাম মানলে রাজনৈতিক সমাধানের জন্য অন্য ইসম কেন মানতে হবে? অন্য ইসম কেন মানতে হবে? এর মানে হচ্ছে তোমার বিশ্বাস যে ইসলাম ব্যক্তি জীবনে সমস্যাগুলোর সমাধান দিতে পারলেও রাজনৈতিক জীবনে ইসলাম সমস্যাগুলোর সমাধান দিতে পারে না। আমি বলি, ওরে গন্ডমূর্খের দলেরা, আগে তো ইসলাম বুঝবার চেষ্টা করো। যদি না বুঝো আলেমদের কাছে আসো। কিন্তু ওরা ওদের দল বড় হবার কারণে, ওদের চেয়ার বড় হবার কারণে ওরা আলেমদের কাছে আসতে চায় না। আবার অনেকে আছে আলেমদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আলেমের এই দোষ, আলেমের ওই দোষ। ডাক্তারের দোষ আছে না নাই? নাই, দোষ নাই। আরে কসাই মার্কা ডাক্তার আছে না নাই? ওদের বলে দিবা কাল থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যাইও। বাস মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? ওদের বলে দিবা কাল থেকে বাড়ি নির্মাণ করতে হলে অ্যাডভোকেটের কাছে যাইও। আলেমের দোষ থাকতেই পারে, কোন কোন আলেম ব্যক্তিগতভাবে কোন ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এরপরেও সমাধানের জন্য, কোরআন সুন্নাত সমাধানের জন্য আলেমের কাছে যেতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না। আমার দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা, দুজন ইঞ্জিনিয়ার দেশটাকে শেষ করে দিল, ওয়াসিফ সাহেব এবং নাসিম সাহেব। বাড়ি বানালে যাও তাদের কাছে। আমরা বলি না যে বাড়ি বানাতে হলে আমার কাছে আসো। কিরে, কি করে আছিস? মাইক ঠিক ঠিক হইছে? ঘোরাফেরা করে না, বসো, যেখানে আছে এখানে বসো। অবাক করার বিষয়, তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। একদিকে ইসলাম রাখো, আরেকদিকে ইসম রাখো। যদি বলো যে তোমরা রাজনৈতিক কারণে এই তন্ত্র মন্ত্র এগুলোকে ফলো করো, আমি তোমাদের চ্যালেঞ্জ করি, ইসলাম যে রাজনৈতিক দর্শন দিয়েছে, ইসলাম রাষ্ট্র পরিচালনার যে বিধান দিয়েছে, নীতি দিয়েছে, আমি ওপেন চ্যালেঞ্জ করি, আমি ইসলাম নিয়ে তোমাদের সঙ্গে বসবো একা, আর তোমরা ইসম নিয়ে কমপক্ষে 10 জন আসো। আসো। আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তারা মনে করবে কি হুজুর এই ইসলাম দিয়ে কি এই যুগে চলে? আমি তাদের বলি, দেখো তোমরা তো আজকে বলতেছো, 1500 বছর আগে ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল ইসলাম চলে না, অথচ ইসলাম গোটা পৃথিবীকে কমপক্ষে 1000 বছর শাসন করেছে। আর তোমাদের তন্ত্রের কথা বলে, অথচ এই সমাজতন্ত্র দিয়া রাশিয়া এক যুগও চলতে পারে নাই। রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। ব্রিটিশরা 200 বছর ভারত শাসন করেছে। অনেকে মনে করবে হুজুর ব্রিটেনে তো গণতন্ত্র আছে, দেখছেন কত ইউরোপ উন্নত হয়ে গেছে গণতন্ত্রের কারণে। তা আমি তারে বলি, তোমার 14 গোষ্ঠীর বোকা। ব্রিটেনে কোনো নির্বাচন হয় না, শাসক রাজা নির্বাচন হয় না, সেখানে কর্মচারী নির্বাচন হয়। ব্রিটিশ যে রাজা, সে নির্বাচিত হয় না। বর্তমান যে চার্লস আছে, তাকে কে নির্বাচন করেছে? বংশানুক্রমে ব্রিটিশের রাজা হয়। তবে হ্যাঁ, ব্রিটিশে প্রধানমন্ত্রী লেভেলে একটা নির্বাচন হয়। আমি বলি সেটা কর্মচারী থেকে নেতা নির্বাচন হয়। মূল নেতা সে বংশানুক্রমে আসে। আমি জানি না এই কথাটা বুঝাইতে পারতেছে কিনা। ইউরোপ আমেরিকাকে গোটা পৃথিবী ফলো করে। সেই ইউরোপে গণতন্ত্র কোথায় আছে? 3য় শ্রেণীর নাগরিকদের জন্য। রাষ্ট্রের যে মূল চার্লস রাজা যিনি হন, তার কিন্তু কোনো নির্বাচন নাই। একেবারে মৃত্যু পর্যন্ত সে রাজা। সে মরলে তার বংশের আরেকজন রাজা। এবার আসেন আমেরিকার নির্বাচন সিস্টেম। আমেরিকার নির্বাচন সিস্টেম নিয়ে অনেক কথা আছে। দুঃখের বিষয় হলো
সেই বিতর্কিত বিষয়গুলো, ডেমোক্রেসি বা সোশ্যালিজম, রাশিয়ার সমাজতন্ত্র, ইউরোপ আমেরিকার গণতন্ত্র, এটা আমার দেশে যখন আমদানি হয়েছে, আমার দেশের লোকেরা এটাকে কোরআন কিতাবের উপরে প্রাধান্য দিয়ে ফেলেছে। মানুষ ধর্মমতকে এতটা প্রাধান্য দেয় না। এগুলো নিয়ে বিতর্ক করা যায় না। এগুলো দিয়ে বিতর্ক করলে ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে বলে জঙ্গিবাদ আর মৌলবাদ। আমি তো বলি সমস্ত তন্ত্র মন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। যেদিন তালেবানরা বিজয়ী হয়েছে, পশ্চিমা তন্ত্র মন্ত্রের কবর রচনা হয়ে গেছে। আর যেদিন সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে, সেদিন তাদের লাশ পচে মাটির সঙ্গে মিশে গেছে। এ ছাত্র জনতা, লম্বা কথা বলবার সুযোগ নাই, একটু খেয়াল করো। এই তন্ত্র মন্ত্রগুলো কিছুদিন আগে জাতির সমস্যা নিরসনের জন্য উদ্ভব হয়েছে। এখন এই জাতি বিশ্ব বুঝে গেছে এই তন্ত্র মন্ত্র দিয়ে জাতির সমস্যাগুলোর সমাধান হবে না। এখন জাতি হতাশ, জাতি এখন নৈরাশ। তারা আরেকটা ফর্মুলা দেখতে চায়, আরেকটা তন্ত্র মন্ত্র দেখতে চায়, যার মাধ্যমে তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে। এই সময়ে যদি তুমি ইসলামকে জাতির সামনে তুলে ধরতে না পারো, এই সময়ে যদি ইসলামকে তুমি জাতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে না পারো, চীন থেকে কেউ দাঁড়িয়ে যাবে আরেক থিওরি দিয়া, ভারত থেকে কেউ দাঁড়িয়ে যাবে আরেক থিওরি নিয়া। জাতি যেহেতু হতাশ, মানুষ যেহেতু হতাশ, তারা আবার সেই থিওরিকে আপন করে নেবে। তখন কিন্তু তুমি ফেসিবাদ আর জুলুমের বৃত্ত থেকে বের হতে পারবে না। এখন একটা সময়, আমি গোটা পৃথিবীতে দেখছি, আমি বাংলাদেশে দেখছি, এখন যদি তোমরা ইসলামের মতো একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম, সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, সাম্যের ধর্ম, মানবতা বোধের ধর্ম, মানবাধিকারের ধর্ম, ন্যায় বিচারের ধর্ম, সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম নিয়ে যদি জাতির পাশে দাঁড়াতে চাও, জাতি তোমাকে যদি গ্রহণ করে, তুমি এই ইসলাম দিয়ে আরো 1000 বছর পৃথিবী শাসন করতে পারবে। বোঝার চেষ্টা করো। যদি এখন ইসলাম নিয়ে তোমরা জাতির পাশে না দাঁড়াতে পারো, ভালো খাবার, ক্ষুধার্ত ব্যক্তির কাছে ভালো খাবার না থাকলে সে নোংরা খাবার খেয়ে পেট ভরার চেষ্টা করে। এই মাহফিল গুলোতে আজকে আমি একটা ওয়াদা নিব ছাত্র জনতার কাছ থেকে, নতুন করে আমাদের কাজ করতে হবে। দেখো, এই যুব সমাজকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। যুব সমাজকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি, আমরা কিন্তু মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবো না। না হলে আবার এক নতুন ফর্মুলা এসে, নতুন তন্ত্র মন্ত্র এসে আমার ইসলামের উপরে মাতাব্বরি করবার চেষ্টা করবে। আমি গতবার একই আলোচনা করেছি, ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম জানবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হাত তোলা ওয়াদা করব। শুধু মাহফিলে কানের মজা আর বক্তার মুখের মজার কোন মানে আছে? হাত লম্বা করে হাত। ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম জানবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবাই বলি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, এই পূর্ণাঙ্গ ইসলাম জেনে বুঝে মানুষের কাছে প্রচার করবো তো ইনশাআল্লাহ। দুর্বল ওয়াদা, পাক্কা ওয়াদা করবো তো ইনশাআল্লাহ। ফাইনালি একটা কথা, বাংলাদেশে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন, করেন না করেন নাই? হযরত হাফিজ হুজুরের সূত্র ধরে এখন যারা মাঠে কাজ করতেছে, রহমানিয়া, লালবাগ বা চরমনাই, সূত্র হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সূত্র ধরে লালবাগ কেন্দ্রিক আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এদেশে খেলাফত প্রতিষ্ঠা, এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার কাজ করেছে। আমরা চেষ্টা করতেছি। দেখো, তোমরা আমাদের এই ছোট্ট চেষ্টাকে ছোট মনে করো না। আমি জানি ছোট চেষ্টা, এই চেষ্টাকে অব্যাহত রাখতে গিয়েই গত ফেসিবাদের আমলে 3-3 বার সরকারি মেহমান হওয়া লাগছে, মাসের পর মাস রিমান্ড খাটা লাগছে। একটা আশা নিয়ে এই কাজ করেছি, যাতে ইসলামের ঝান্ডা অবনমিত না হয়, ইসলামের ঝান্ডা যাতে নিচে না পড়ে যায়। এই ইসলামের ঝান্ডা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে উঁচু রেখে তোমাদের হাতে সুপর্দ করে দিতে চাই। কিন্তু তোমরা কি এর জন্য প্রস্তুত আছো? যে চেষ্টা করতেছি হযরত হাফিজুর রাহিমাহুল্লাহ, সেই চেতনা, খেলাফত প্রতিষ্ঠা, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যদি আমরা অগ্রসর হই, তোমরা আমাদের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ।
পাক্কা ওয়াদা? সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এই ছোটখাটো এই আবেগ অনুভূতি ওয়াদাকে কবুল করে নেন। আবারও বলছি, দেখো সংক্ষিপ্ত সময়, আমি কোনো বিষয় নেই না, জাতির সামনে তুলে ধরো। তোমরা যে সিস্টেম, যে ইজব দিয়ে দেশ চালাচ্ছ, কোনোদিন এই দেশে শান্তি আসবে না, কোনোদিন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। তোমরা মুসলমান, তোমরাও দাবি করো তোমরা মুসলমান, চলো সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠা করি, তাহলে দেশে শান্তি আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে, নারী তার অধিকার ফিরে পাবে, শ্রমিক তার অধিকার ফিরে পাবে, কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।